হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি উচ্চতর গণিতের অধ্যায় ৭ অসীম ধারার প্রথম ভিডিও। প্রথমে আমরা শিখব যে অনুক্রম আর ধারা এই দুইটা পদ দ্বারা মূলত কি বোঝায়। লক্ষ্য করো, অনুক্রম, যার ইংলিশ হলো সিকোয়েন্স। অনুক্রম বলতে আসলে কি বোঝায়? কতগুলো রাশিকে যদি এমনভাবে সাজানো হয় যাতে করে প্রত্যেকটা রাশি তার পূর্বের ও পরের রাশির সাথে কোনো একটা নির্দিষ্ট নিয়মে সম্পর্কিত থাকে, তখন সাজানো রাশির যে সেট সেটাকে আমরা বলবো অনুক্রম বা সিকোয়েন্স। একটা এক্সাম্পল দেই তাহলে আরো সহজভাবে আমরা বুঝতে পারবো। যেমন জোড় সংখ্যার যে সেট 2, 4, 6, 8, 10, 12, 14 এভাবে করতে করতে সামনে যাইতে থাকবে, ঠিক আছে? এখানের যে অনুক্রম, দেখো অনুক্রম কিন্তু বলতে পারো এক ধরনের সেট, কিন্তু আমরা যখন অনুক্রম লিখবো তখন কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাবো না। নর্মাল সেটে আমরা কিন্তু সাধারণত একটা এই সেকেন্ড ব্র্যাকেটের ইউজ করি, কিন্তু অনুক্রমে লেখার সময় আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো না। আমরা শুধুমাত্র যে পদগুলো আছে বা যে রাশিগুলো আছে, যেমন দেখো এই যে প্রথম রাশি এইটা, দ্বিতীয় রাশি এইটা, তৃতীয় রাশি এইটা, দেখছো প্রথম রাশির মান কত 2, দ্বিতীয় রাশির মান 4, তৃতীয় রাশির মান 6, চতুর্থ রাশির মান 8। আমি কিন্তু একটা প্যাটার্ন পাইতেছি, তার মানে এন তম পদ বা এন তম রাশির মান হবে 2n। দেখছো প্রথমটা যদি 1 1 গুণ 2, 2 গুণ 4, 3 দুগুণে 6, তাহলে n দুগুণে টোয়াইস n। এভাবে আমরা বলতে পারি যে তম পদ হবে 2n। আবার যদি বিজোড় সংখ্যা হইতো তাহলে সেটটা কেমন হইতো? দেখো 1 3 5 7 9 এরকম করেই তো যাইতো, তাই না? তার মানে দেখো দ্বিতীয় পদটা কিন্তু 3, তার মানে এখানের যে সাধারণ পদ হবে, ও ভালো কথা, এই প্রত্যেকটা পদ বা রাশিকে আমরা সাধারণভাবে প্রকাশ করতে পারি। যেমন জোড় সংখ্যার সেটের ক্ষেত্রে এই 2n ছিল আমাদের সাধারণ পদ। আবার এই যে বিজোড় সংখ্যার যে সেট বা বিজোড় সংখ্যার এই যে আমি সংখ্যাগুলো লিখছি, এখানে আমার সাধারণ পদটা হইতে পারে কেমন? দেখো তো, 2 নম্বর পদ 3, তৃতীয় পদ হবে 5। তাহলে এর প্যাটার্নটা কি হইতে পারে? প্যাটার্নটা দেখো তো অনেকটা এরকম না, যে 2n-1। দেখছো এন এর জায়গায় তুমি 1 বসাও, মানে প্রথম পদ কত হবে? 2 - 2 বিয়োগ 1 মানে 1। প্রথম পদ কিন্তু 1 হয়েছে। আবার দ্বিতীয় পদ তুমি এন এর জায়গায় 2 বসাও, 2 দুগুণে 4, 4 থেকে 1 বিয়োগ করো 3। দেখছো এই যে দ্বিতীয় পদ। এভাবে তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ আমরা পাইতেই থাকবো, ঠিক আছে? এগুলাকে বলা হয় সাধারণ পদ, বুঝছো? আচ্ছা, এর পরবর্তী পৃষ্ঠায় এখন আমরা অনুক্রমের, লক্ষ্য করো আরেকটা অনুক্রম আমাদের এখানে দেওয়া আছে, 1 4 9 16 25 ডট ডট। এখানে তুমি কি প্যাটার্নটা বুঝতে পারছো? প্রথম পদ কিন্তু 1, দ্বিতীয় পদ হয়ে গেছে 4, তৃতীয় পদ আবার 9। অনেকেই বুঝে গেছে 4 আর 9 দেখে বুঝছে যেগুলো হলো গিয়ে বর্গ, ঠিক আছে? 4 হলো গিয়ে 2 এর বর্গ, 9 হইলো 3 এর বর্গ, 16 হইলো 4 এর বর্গ। মানে কি? দেখো প্রথম পদে এটা কিন্তু 1 এর বর্গ, 1 স্কোয়ার মানেও কিন্তু 1। আবার দ্বিতীয় পদ এখানে 2 এর স্কোয়ার করছি, তৃতীয় পদ এখানে 3 এর স্কোয়ার করছি, চতুর্থ পদে 4 এর স্কোয়ার করছি। তাইলে বলো তো এন তম পদের সময় আমরা কিন্তু এই এন এর স্কোয়ার করব। যদি বলতাম যে দশম পদ কত, দশম পদ হইতো, দেখো দশম পদ হইতো 10 এর স্কোয়ার, মানে 10 10 কে 100। তোমরা কি বুঝতে পারছো? এটা কিন্তু এদের মাঝখানে একটা রিলেশন আছে, একটা অন্বয় বা রিলেশন, অথবা আমরা এটাকে ফাংশন বলতে পারি, ঠিক আছে? তোমাদের কি ফাংশন মনে আছে কারো? আমরা এগুলো কিন্তু আগে পড়ছি। সাপোজ এই যে y সমান সমান ফাংশন অফ এক্স, কথাটা দ্বারা কি বুঝাইতো? ধরো y ইকুয়ালস টু 3x² মাইনাস 4x প্লাস 7, ঠিক আছে? y সমান সমান এই জিনিসটা, অর্থাৎ তুমি x এর একটা নির্দিষ্ট মান বসাবা, আর x এর সে নির্দিষ্ট মানটা যদি তুমি বসাও তাহলে y এর কিন্তু একটা মান পাবা। যেমন x এর মান তুমি যদি 1 বসাও তাহলে y এর ভ্যালু কত পাবা? দেখো তো, 1 এর স্কোয়ার মানে 1, 3 অক্ষে 3, মাইনাস 4 অক্ষে 4, যোগ 7, 3 থেকে 4 বিয়োগ করলে কত থাকে? -1। -1 এর সাথে 7 যদি তুমি যোগ করো তাহলে কত হয়? 6। তার মানে লক্ষ্য করলা এক্স এর ভ্যালু তুমি কত বসিয়েছো? একটা চার্ট করি আমরা। আমরা এক্স এর এক একটা মান বসাবো, ওয়াই এর এক একটা মান পাবো। এক্স এর মান একটু আগে আমরা বসাইছি 1, আর ওয়াই এর আমরা ভ্যালু কত পাইছি? 6, তাই তো নাকি? হ্যাঁ 6।
আবার এভাবেই তুমি এক্স এর মনে করো মান বসাইলে 2, তাহলে কত হবে দেখো, 2 দুগুণে 4, 3 4 12, 12 থেকে আবার 4 দুগুণে 8 বিয়োগ করলে কত হয় 4, 4 এর সাথে 7 যোগ করলে কত হয় 11, তাহলে ওয়াই এর ভ্যালু তুমি পাবে 11, এক্স এর ভ্যালু যখন তুমি 2 বসাইছো ওয়াই এর ভ্যালু পাইছো 11, এইভাবে করে এক্স এর এক একটা মান বসাবা আর ওয়াই এর এক একটা মান পাবা। তাহলে এক্স হইলো একটা স্বাধীন চলক, মানে এখানে তুমি ইচ্ছা মতন মান বসাইতেছো, তাই না, এটা হলো কি স্বাধীন চলক। আর ওয়াই কে তাইলে আমরা কি বলতে পারি, একটা পরাধীন চলক, মানে ওয়াই এর যে ভ্যালুটা আমরা পাবো এটা কিন্তু এক্স এর উপরে নির্ভরশীল। পার্থক্যটা কি বুঝছো বলো? তাহলে যে ওয়াই সমান সমান ফাংশন এক্স, এই কথাটা দ্বারা অলওয়েজ এই জিনিসটাই বুঝায় যে তুমি এক্স এর এক একটা মান বসাবা আর ওয়াই এর এক একটা মান পাবা। তাহলে ওয়াই হইলো এক্স এর একটা ফাংশন। কিন্তু যদি এরকম হইতো যে এখানে কিন্তু এক্স স্বাধীন চলক আর ওয়াই পরাধীন চলক, যদি এরকম হইতো যে ওয়াই হইলো স্বাধীন চলক আর এক্স হইলো পরাধীন চলক, তার মানে তুমি ইচ্ছা মতন ওয়াই এর মান বসাবা, তাহলে আলাদা আলাদা এক্স এর মান পাবা। তাহলে এক্স ওই সময় ওয়াই হবে আমাদের স্বাধীন চলক আর এক্স হবে আমাদের পরাধীন চলক। তোমরা এক একটা ওয়াই এর মান বসাবা আর আলাদা আলাদা এক্স এর ভ্যালু পাবা। বুঝতে পারছো এই ফাংশনের ব্যাপারটা? আশা করি এতক্ষণে তোমাদের ক্লিয়ার হয়েছে বিষয়টা। তাহলে এইখানে আমি যে তোমাদেরকে উদাহরণগুলো দিছি 1 4 9 16 25 এন স্কোয়ার, তার মানে আমি কিন্তু এই প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এই যে এন, এন হইল স্বাধীন চলক আর এন স্কোয়ার হইল পরাধীন চলক, মানে তুমি ইচ্ছা মতো এন বসাবা আর আলাদা আলাদা এন স্কোয়ারের মান পাবা। তার মানে আমি কিন্তু এই কথাটা বলতে পারি যে ফাংশন অফ এন ইকুয়ালস টু এন স্কোয়ার। তুমি ইচ্ছা মতন স্বাধীনভাবে এন এর মানগুলো বসাবা আর আলাদা আলাদা এন স্কোয়ারের ভ্যালু পাবা। তুমি যখন এন এর মান 1 বসাইতেছো তখন তুমি পাবা 1, একের স্কোয়ারও কিন্তু 1। আবার তুমি যদি এন এর মান 2 বসাও তখন তুমি পাবা 2 স্কোয়ার, মানে 2 দুগুণে 4। এন এর মান 3 বসাও, 3 স্কোয়ার কত, 3 স্কোয়ার হলো গিয়ে 9। তারপর এন এর মান 4 বসাও, 4 4 16। বুঝতে পারছো হিসাবটা? আচ্ছা, এখন আমাদের বইয়ে কিছু কথাবার্তা বলা আছে, দেখো তো এক্সাম্পল দেওয়া। প্রথমে এই যে একটা চিত্র, মানে সরি একটা মানে লেখা আছে কি দেখো তো, 1/2 কমা 1/2 এর স্কোয়ার 1/2 কিউব, এই জিনিসটা একটা কি বলতে পারো কেউ? এখানে কিন্তু আমরা অনেকগুলা রাশি অথবা পদ দেখতে পাইতেছি, এই একটা রাশি, এই একটা রাশি, অথবা পদও বলতে পারো, পদ, এই একটা পদ, এই একটা পদ, এগুলো সবই কি আলাদা আলাদা পদ। এখানে কতগুলা পদ আছে মনে করো, এখানে ডট ডট দিয়ে বুঝিতেছে মাঝখানে আরো আছে, আবার কমা ডট ডট দিয়ে বুঝিতেছে এইটার পরেও আরো অনেকগুলা পদ আছে। ঠিক আছে, পদগুলা চলতেই থাকবে, মানে তুমি সংখ্যা গুণে শেষ করতে পারবে না। ঠিক আছে, তো আমাদের বইতে একটা কথা বলা আছে যে অনুক্রমের রাশির সংখ্যা হইল গিয়ে অসীম। বুঝছো? এগুলো কিন্তু অসীম, মানে তুমি গণনা কইরা শেষ করতে পারবা না। এটা অনুক্রমের ক্ষেত্রে বসে, এই কথাটা লাগলে তুমি লেখা ফেলাও যে অনুক্রমের রাশির সংখ্যা অসীম। আচ্ছা, এরপরে দেখো তো রাশির সংখ্যা অসীম, এখানে কিছু জিনিসপাতি বলা আছে যে ক, খ, গ, ঘ। লক্ষ্য করো, কত আমরা দেখতেছি যে প্রথম পদ বা রাশি হইলো হাফ, দ্বিতীয় পদ বা রাশি কত 1/2 স্কোয়ার। আমি কি কোনো প্যাটার্ন পাইতেছি বলো এখানে? আমার প্রত্যেকটা ক্ষেত্রে দেখো তো হর নিচে আছে কত 2 আর উপরে আছে দেখো আমার প্রত্যেকটা ক্ষেত্রে উপরে কিন্তু 1ই আছে। এই প্রথম রাশিতেও 1, দ্বিতীয় রাশিতেও 1, প্রত্যেকটা রাশিতে আমার উপরে আছে 1। কিন্তু নিচে তাকাও তো, আমার হরগুলা কিন্তু চেঞ্জ হইতেছে। প্রথম রাশিতে আমার এখানে আছে জাস্ট 2, দ্বিতীয়টায় আছে 2 এর উপরে স্কোয়ার, 3 নাম্বারটা আছে 2 এর উপরে 3 বা 2 কিউব, 4 নাম্বারটা আছে 2 টু দি পাওয়ার 4। তার মানে আমি কি বুঝতে পারতেছি যে আমার সাধারণ পদ কেমন হবে? আমার কিন্তু এভাবে প্রশ্ন দেবে, একটা ধারা মানে একটা অনুক্রম দেবে, তারপর প্রশ্ন করবে যে অনুক্রমটির সাধারণ পদ কেমন হবে। আমরা একটু পরে সলভ করবে এগুলা। এখন এই এক্সাম্পলের ক্ষেত্রে সাধারণ পদ দেখো তো, আমার প্রত্যেকটার ক্ষেত্রে উপরে কত আছে, উপরে আছে 1 আর নিচে কত আছে, নিচে দেখো তো প্রত্যেকটাতে কিন্তু 2 আছে, প্রাইমারিলি আছে 2। যদি যখন প্রথম পদ হয় প্রথম পদে 2 এর উপরে আছে 1, দ্বিতীয় পদে লক্ষ্য করো তো 2 এর উপরে 2 আছে, তৃতীয় পদে 2 এর উপরে 3 আছে। তার মানে n তম পদে 2 এর উপরে থাকবে n। এই পার্থক্যটা বুঝলেই তোমার খেলা হয়ে গেছে। ঠিক আছে, n তম পদে 2 এর উপরে থাকবে n।
এই হলো আমাদের সাধারণ পদ। আবার দ্বিতীয় যে এক্সাম্পলটা দেওয়া আছে 3,1, -1, -3। আচ্ছা, এখানে সাধারণ পদ তো আমরা কিভাবে বের করতে পারি, এটা একটু কঠিন বুঝছো, তোমাদের মতো থাকতে আমারও একটু কঠিন লাগতো। প্রথম পদটা দেখলাম কত 3, 2 নম্বর পদটা আবার আমরা দেখলাম 1। আচ্ছা, কোনো প্যাটার্ন কি পাইতেছো? প্যাটার্ন আমি মানে চোখের দেখা দেখে একটা বুঝতেছি যে 3 থেকে 1 মানে 2 হ্রাস পাইছে, বুঝছো বুঝছো? 3 থেকে 2 বিয়োগ হইয়া 1 হইছে, আবার 1 থেকে 2 বিয়োগ হইয়া -1 হইছে, -1 থেকে 2 আবার বিয়োগ হইয়া -3 হইছে, তার মানে বিয়োগ হইতে হইতে যাইতেছে। বাট ওইটা ওইভাবে আসলে আমরা যে সাধারণ পদ সেটা বের করতে পারবো না। সাধারণ পদ বের করার জন্য আমরা একটু প্যাটার্ন খুঁজতে হবে, ঠিক আছে? যেমন প্রথম পদ 3, 2 নম্বর পদ হয়ে গেছে কত 1। দেখো প্রথম পদ যেহেতু 3 হয়েছে, আমরা কি এইভাবে চিন্তা করতে পারি যে প্রথম পদটা আচ্ছা ভালো কথা, তোমরা তো মেবি জেনারেল ম্যাথে সসীম ধারা যে চ্যাপ্টারটা ছিল সেখানে কিন্তু সমান্তর ধারা, গুণোত্তর ধারা, এই জিনিসগুলো কি তোমরা পড়ছো বলো তো? এই জিনিসগুলো যদি কেউ পড়ে থাকো তাহলে তারা একটু সহজে এই জিনিস এই যে এটা বের করতে পারবা, কারণ এটা কিন্তু একটা সমান্তর ধারা। ঠিক আছে, আমি দেখেই বুঝতে পারতেছি এটা একটা কেমন ধারা, এটা একটা সমান্তর ধারা। সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ পদ আমরা সহজে চাইলে বের করতে পারি। আমরা n তম পদের সূত্র জানি না, ওইটাই হইলো সাধারণ পদ। n তম পদের সূত্র কি সমান্তর ধারার ক্ষেত্রে? a প্লাস n-1 ইন্টু ডি। যেমনটা বলতেছিলাম আমি, যারা সমান্তর ধারা টপিকটা পড়ে আসছো তারা কিন্তু এটা ভালোভাবে বুঝতে পারবা। সমান্তর ধারার ক্ষেত্রে n তম পদের সূত্র হইল a প্লাস n-1 ইন্টু ডি। এই উদাহরণ একটু লক্ষ্য করো, আমার প্রথম পদ a মানে হইল গিয়ে প্রথম পদ, n মানে তো মানে কততম পদ, n তম পদ, আর ডি মানে হলো গিয়ে ডিফারেন্স, মানে দুইটা পদের মধ্যে পার্থক্য বা অন্তর অথবা বিয়োগফল যাই বলো না কেন। এখন এই উদাহরণে আমার প্রথম পদ কত 3, তাহলে এর জায়গায় আমি বসাবো 3। এন এর মান তো, এন এর তো কোনো মান নাই, তুমি জাস্ট এনই বসাবা, তাই না? যখন সাধারণ পদ বের করবা তখন এনই বসাবা। যদি বলে দিতাম যে 20 তম পদ কত, তখন কিন্তু তুমি এন এর জায়গায় 20 বসানো লাগতো, ঠিক আছে? আর ডি মানে ডিফারেন্স, দেখো তো 1 থেকে ডিফারেন্স সবসময় শেষ থেকে প্রথমটা বিয়োগ করবা, তার মানে তুমি কিন্তু 3 থেকে 1 বিয়োগ করবা না, তুমি 1 থেকে 3 বিয়োগ করবা, ঠিক আছে? পরেরটা থেকে আগেরটা বিয়োগ করবা। 1 থেকে 3 বিয়োগ করলে বিয়োগফল কত হয়? বিয়োগফল কিন্তু 2 হয় না, বিয়োগফল হয় -2, ঠিক আছে? আচ্ছা, তাহলে এর জায়গায় আমি বসাইলাম 3 প্লাস n এর জায়গায় তো n ই বসাবো n-1 ইন্টু, আর d এর জায়গায় বসাবো -2। দেখো তো আমরা হিসাবটা যদি করি 3 প্লাস মাইনাসে -2n, 3 -2n, মাইনাস মাইনাসে প্লাস 2 অক্ষে 2, তাহলে 3 এর সাথে 2 যোগ করলে কত হয় 5, 5 -2n। দেখলে এই যে পাইলাম না, এইটাই হলো আমার সাধারণ পদ। এই যে আমার বইয়ে দেওয়া আছে 5 - 2n, আগের অঙ্কে সাধারণ পদে যে 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n। এখন পরবর্তী যে এক্সাম্পলটা দেওয়া আছে লক্ষ্য করো, 1 এর পরে 2/3, 3/5। আচ্ছা, এইখানে আমি কোনো প্যাটার্ন মানে আমি এখানে কিন্তু সমান্তর ধারা নাই, ঠিক আছে? এই আগের অঙ্কটা সমান্তর ধারা ছিল, এই জন্য আমি সমান্তর ধারার মাধ্যমে এটার যে সাধারণ পথটা ছিল সেটা বের করে ফেলাইছি। যেহেতু গ নাম্বার এই অঙ্কটা কিন্তু সমান্তর ধারার না, তাহলে আমরা এই সূত্র ব্যবহার করে অবশ্যই এই গ নাম্বারটা সলভ করতে পারবো না। এটা আমাদের একটু টেকনিক ব্যবহার করতে হবে। লক্ষ্য করো, প্রথম পদ কি দেওয়া? প্রথম পদ দেওয়া 1, তাই না? 1 মানে কি 1 ডিভাইডেড বাই 1। 2 নাম্বার পদ কত দেওয়া 2/3। 3 নাম্বার পদ 3/5। 4 নাম্বার পদ কত 4/7। এখন দেখো তুমি কি কোনো প্যাটার্ন পাইতেছো? উপরে দেখো, প্রথম পদে 1, 2 নাম্বার পদে 2, 3 নাম্বার পদে 3, 4 নাম্বার পদে 4, তাহলে n তম পদে উপরে অবশ্যই n থাকবে, তাই না? যদি 100 তম পদ হয় তাহলে উপরে থাকবে 100। আর নিচে একটু লক্ষ্য করো, 1, 3, 5, 7, মানে এগুলো কিন্তু বিজোড় সংখ্যাগুলো যাইতেছে, তাই না? 1, 3, 5, 7, 9, 11, 13, 15 এভাবে যাইতে থাকবে। বিজোড় সংখ্যার আমরা লিখতে পারি যে 2n-1। ঠিক আছে, তুমি বসাও n এর মান 1 বসাও, 2 অক্ষে 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1। আবার n এর মান তুমি যদি 2 বসাও তাহলে এখানে পাবা 3, n এর মান 3 বসাও তাহলে পাবা 5। এই যে সাধারণ পদটা আমি লিখলাম, এটা কি তোমরা বুঝতে পারছো? বলো। কোনো রকমের সমস্যা থাকলে এখনই কিন্তু কোশ্চেন করতে হবে, এগুলো খুবই সহজ, ঠিক আছে? লাস্টেরটা লক্ষ্য করো, 1/2, 1/5, মানে প্রত্যেকটারই কিন্তু মাথার উপরে আমার 1 আছে, তাহলে আমাদের যে সাধারণ পদটা হবে সেই সাধারণ পদেও কিন্তু আমার উপরে থাকবে কত? উপরে থাকবে 1। আর নিচে নিচে কাহিনী হইতেছে, কাহিনীটা কি?
প্রথমটায় আছে 2, তারপরটা আছে 5, তারপরটায় 10, তারপরটা 17। আমি কি কোনো প্যাটার্ন এদিকে খুঁজে পাইতেছি? আমরা যারা খুব ভালো কইরা বর্গ সংখ্যাগুলো জানি, যেমন 1, 4, 9, 16, দেখো তো 4-এর সাথে 1 যোগ করলে কিন্তু 5 হয়। আবার 9-এর সাথে 1 যোগ করলেই 10 হয়, 16-র সাথে 1 যোগ করলেই 17 হয়। অর্থাৎ প্রথম পদ দেখো তো, প্রথম পদের আমার নিচে ছিল 2, মানে 1 যোগ 1, 1 মানে তাহলে দেখো তো এরকম হয় কিনা, n স্কোয়ার প্লাস 1। কইরা দেখো, একটু প্র্যাকটিস করতে করতে এগুলো তোমরা নিজেরা পারবা। n এর জায়গায় তুমি 2 বসো, দ্বিতীয় পদ কত হবে? n এর জায়গায় 2 বসাও, 2 দুগুণে 4, 4-এর সাথে 1 যোগ করলে 5, তার মানে 1/5 হবে। দেখো তো 1/5 হয়েছে কিনা, হয়েছে। আবার n এর জায়গায় 3 বসাও, তাহলে কত হয়? 3 3 9, 9-এর সাথে 1 যোগ করলে 10, তার মানে 1/10। দেখছো, এগুলো তুমি কয়েকটা একটু প্র্যাকটিস করবা, তাহলেই কিন্তু পারবা। এগুলো একেবারে সহজ, ভয় পাওয়ার কোনো কারণ নেই। লাস্টে এই আমাদের এই স্লাইডটা আমাদের কমপ্লিট। দেখো তো বইয়ের কাজে যাও, এই কাজের ক নাম্বারটা, ঠিক আছে? কিভাবে সলভ করতে পারি আমরা? প্রথমটার দিকে লক্ষ্য করো, আমার প্রত্যেকটার কি বের করতে বলা হয়েছে? সাধারণ পদ বের করতে বলা হয়েছে। তাহলে সাধারণ পদ, এগুলো হলো কি একটু আইকিউ বেসড কোশ্চেন, বুঝছো? এগুলো মুখস্থ করার কিছু না। সাধারণ পদ সমান সমান, দেখো আমার প্রত্যেকটাতে, দেখো 1 নাম্বার পদে 1, উপরে কত? 1, 2 নাম্বার পদে উপরে 2, 3 নাম্বার পদে উপরে 3, 4 নাম্বারে উপরে 4। তাহলে আমি কি বলতে পারি, যততম পদ, ধরো n তম পদ, n তম পদ হইলে আমার উপরে থাকবে n, আর নিচে দেখো তো, নিচে কি হইতেছে? প্রথম পদে ছিল 2, 2 নাম্বার পদে 3, 3 নাম্বার পদে 4, 4 নাম্বার পদে 5। তার মানে n তম পদ হইলে আমার নিচে থাকবে n+1, তাই না? n তম পদ হইলে নিচে থাকবে n+1। কিন্তু বিষয়টা এত সিম্পল না। তুমি দেখো এখানে যে কথাটা লেখছো n/n+1, এটা যদি তুমি ফলো করো, তাহলে তোমার যে অনুক্রমটা পাবা, সেই অনুক্রমটা কিন্তু এরকম হবে। n এর জায়গায় মানে প্রথম পদ কি? প্রথম পদ হবে 1/2, দ্বিতীয় পদ হবে 2/3, তৃতীয় পদ হবে 3/4। কিন্তু এইখানে একটু লক্ষ্য করো, এখানে কিন্তু আমার 2/3 এর আগে একটা মাইনাস আছে। আবার প্রথম পদটা পজিটিভ, দ্বিতীয় পদটা নেগেটিভ, তৃতীয় পদটা আবার পজিটিভ, চতুর্থ পদটা নেগেটিভ। বুঝছো? যদি এরকম পজিটিভ নেগেটিভ থাকে, তখন আমাদের আরেকটু কাহিনী আছে। কাহিনীটা হইলো, ধরো প্রথম পদটা যে পজিটিভ, সেটা আমরা কিভাবে করতে পারি? পজিটিভ নেগেটিভ দেখলে আগে তুমি এদিকে একটা -1 লাগবা, -1 লাগবা, ঠিক আছে? এরপর টু দি পাওয়ার যদি তুমি দেখো প্রথম পদটা কি পজিটিভ না, আর এখানে যদি তুমি মনে করো n লেখলা, তুমি আগে বসাই প্র্যাকটিস করো। দেখো তো n এর জায়গায় মনে করো 1, প্রথম পদ, তাহলে n এর জায়গায় 1। এখন n এর জায়গায় যদি 1 হয়, -1 টু দি পাওয়ার 1 মানে কিন্তু -1, তাহলে কিন্তু আমার প্রথম পদটা নেগেটিভ হয়ে যাবে। কিন্তু আমার এখানে প্রথম পদটা কিন্তু পজিটিভ, আমার দ্বিতীয় পদটা নেগেটিভ। তার মানে অবশ্যই আমার প্রথম পদ, মানে এই যে এখানে কিন্তু n থাকবে না, তাহলে হবে কি n+1 থাকবে। -1 করবা না, অলওয়েজ কি করবা? n+1 করবা। এখন দেখো তো প্রথম পদটা কেমন হয়। প্রথম পদে n এর জায়গায় 1 বসাইলাম, n+1 এর জায়গায় 1 আর 1 যোগ করলে 2 হইলো। আবার যেহেতু প্রথম পদ, তার মানে n এর মান 1, তাহলে 1 এর সাথে 1 যোগ করলে কত হয়? 2। -1 এর উপরে পাওয়ার যদি 2 থাকে, মানে -1 এর স্কোয়ার, এই -1 স্কোয়ার মান কত? মাইনাস তো কাটা যায়, +1 না? বুঝছো আমরা কিভাবে এই +1 -1 প্লাস মাইনাস মাইনাস প্লাস এরকম যদি থাকে, তাহলে কিভাবে করতে হবে? অলওয়েজ এক্সট্রা একটা -1 আনতে হবে, তারপরে যেভাবে থাকবে ওই অনুসারে সাজাতে হবে। যেমন এখানে যেহেতু আমার প্রথম রাশি বা প্রথম পদটা কি পজিটিভ, তার জন্য আমি কিন্তু এখানে n+1 দিছি। তোমরা কইরা কইরা এগুলো দেখবা, ঠিক আছে? আচ্ছা, আর যদি আমার ছন্দটা বা আমার যে অনুক্রমটা আছে, অনুক্রমটা যদি প্রথমটা যদি প্লাস না থেকে প্রথমটা মনে করো আছে মাইনাস, ধরো আমি নিজেই একটা -1/2, দ্বিতীয় পদটা হলো গিয়া 2/3, তৃতীয় পদটা হলো আবার -3/4, চতুর্থ পদটা আবার +4/5, তখন কি হইতো বলো তো? সাধারণ পদ। তখন কিন্তু আমার সাধারণ পদ, দেখো এখানেও আমার প্রথম পদে 1, দ্বিতীয় পদে 2, তৃতীয় পদে 3, মানে এখানে উপরে n, আবার নিচেও কিন্তু আগের মতোই n+1। জাস্ট পার্থক্য হলো আগেরটায় আমার প্রথমটা ছিল পজিটিভ, দ্বিতীয়টা ছিল নেগেটিভ, কিন্তু এইখানে আমার প্রথমটাই নেগেটিভ হয়েছে। যেহেতু প্রথমটা নেগেটিভ, তাহলে আমার হবে এই যে -1 টু দি পাওয়ার, এখন কিন্তু এদিকে n হবে,
ঠিক আছে, এখন কিন্তু আবার এদিকে n+1 দিতে যাইও না, তাহলে কিন্তু অঙ্ক ভুল যাবে। বুঝছো কিভাবে কইরা কইরা দেখবা এই অঙ্কগুলা? এখানে মনে করে যে n প্রথম পদ, তাই n এর জায়গায় 1 বসাও, তাহলে কিন্তু আমার এটা মাইনাসই থাকবে। আর যেহেতু এখানে প্রথম পদটা মাইনাস, তাহলে এটা আমার ঠিক আছে। কিন্তু কেউ যদি চালাকি কইরা এদিকে n+1 দিত, তাহলে n এর জায়গায় এখানে 1 বসাইলে 1+1 2 হইয়া এটা কিন্তু প্লাস হইয়া যাইতো। ঠিক আছে, আর আমার কিন্তু প্রথম পদটা প্লাস না, প্রথম পদটা মাইনাস। তাহলে বুঝছো এটা মানে কিভাবে বুঝতে হবে, নাকি আউলাই যাবা পরীক্ষার হলে? এগুলো কিন্তু সহজ। ঠিক আছে, আমি মুছে দিই আপাতত এই জিনিসগুলা। পরের কোশ্চেনটা দেখো তো, 2 নাম্বারটা কি আছে। 2 নাম্বার এটা আরো সহজ। 1/2, 3/4, 5/6, 7/8। আচ্ছা, প্যাটার্ন কি পাইতেছো কোনো? আমি দেখতেছি উপরে দেখো, এগুলো হলো কি বিজোড় সংখ্যা 1, 3, 5, 7, আর নিচে দেখছো এগুলো জোড় সংখ্যা 2, 4, 6, 8। তাহলে আমার সাধারণ পদটা কেমন হবে? সাধারণ পদটা হবে, এখানে কিন্তু কোনো প্লাস মাইনাসের কাহিনী নেই, তাহলে এই -1 এর কোনো ব্যাপার স্যাপার নাই। ঠিক আছে, ভালো কথা, এটার ভিতরে কিন্তু -1, এটা কিন্তু +1 না, এখানে অলওয়েজ -1ই দেবা। তুমি যদি ভিতরে +1 দিতা, দেখো ভিতরে যদি +1 থাকতো, তাহলে এদিকে 1 বসাও আর 2 বসাও, মানে তুমি জোড় সংখ্যা বসাও আর বিজোড় সংখ্যা বসাও, ডাজন্ট ম্যাটার, তাহলে কিন্তু অলওয়েজ একই হবে, তাই না? কিন্তু তুমি যদি ভিতরে -1 বসাও, দেখো -1 বসাও, তাহলে আমরা জানি এখানে যদি জোড় সংখ্যা থাকে, তাহলে কিন্তু -1টা +1 হয়ে যাবে, আর উপরে যদি বিজোড় সংখ্যা থাকে, তাহলে কিন্তু এটা -1ই থাকবে। মনে আছে তোমার এগুলা? এগুলা বীজগণিতের বেসিক। যাই হোক, তো খ নাম্বারটা, আমার উপরে যেহেতু আছে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা তাহলে কেমন হয়? 2n - 1, তাই না? আর জোড় সংখ্যা, জোড় সংখ্যাটা হবে শুধুমাত্র 2n। মিলাই দেখো, তুমি n এর মান 1 বসাও, n এর মান 1 বসালে তুমি পাবা প্রথম পদ, তাই না? n এর মান 1 বসাও, তাহলে 2 অক্ষে 2, 2 থেকে 1 বিয়োগ করলে উপরে থাকবে 1, আবার নিচে 2 অক্ষে 2, এই যে 1/2। আবার দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ কিন্তু হবে 3/4। কিভাবে? n এর জায়গায় 2 বসাও, 2 দুগুণে 4, 4 থেকে 1 বিয়োগ করলে উপরে 3, আবার n এর জায়গায় 2 বসালে 2 দুগুণে 4। বুঝছো? এইভাবে কিন্তু আমরা সাধারণ পদগুলা খুব সহজেই বের করতে পারি। পরবর্তী ম্যাথটা দেখো, 3 নাম্বার। 3 নাম্বারে কি বলা আছে? 1/2, 1/2। আচ্ছা, এখানে আমার যতদূর মনে হয় তোমাদের হয়তোবা এখানে মানে একটা মানে কি বলে প্রিন্টিং মিস্টেক হয়েছে। আমার মনে হয় 3 নাম্বার কোশ্চেনটা এরকম যে 1/2, 2/2 স্কোয়ার, 3/2^3, 4/2^4। আমি সঠিক জানি না, একটু দেখো তো, এই আসল কোশ্চেনটা হয়তো বা এইটা হবে। একটু বই বা গাইড থেকে একটু দেখে নাও তোমরা, আমি এইটা ধইরা সলিউশনটা করে দিতেছি। লক্ষ্য করো, এখানেও কিন্তু আমার যততম পদ, দেখো প্রথম পদে উপরে 1, দ্বিতীয় পদে উপরে 2, তার মানে n তম পদে উপরে থাকবে n, আর নিচে আমি অলওয়েজ একটা 2 দেখতে পাইতেছি, 2, 2, 2, 2, খালি এখানে হলো গিয়ে 2 এর উপরে 1 আছে, এখানে 2 এর উপরে 2, এখানে 2 এর উপরে 3, মানে এই যে দেখছো, তৃতীয় পদে 2 এর উপরে 3, চতুর্থ পদে 2 এর উপরে 4, পঞ্চম পদে 2 এর উপরে 5 থাকবে, তাহলে n তম পদে 2 এর উপরে n থাকবে। বুঝতে পারছো? এই হলো আমাদের সাধারণ পদ 3 নাম্বারের। আর 4 নাম্বার ম্যাথটা দেখো তো, 4 নাম্বার ম্যাথ 1, √2, √3। এইটা যারা একটু চালাক তারা বুঝে গেছে অলরেডি। দেখো তো, 1 মানেই কিন্তু তুমি লিখতে পারো √1, তারপরে আছে √2, তারপরে আছে √3, এরপরে দেওয়া আছে 2। এই 2 মানে কি √4 না? বলো তো, বুঝছো কি হইতেছে? তাহলে এদের সাধারণ পদ কি হবে? সাধারণ পদে অবশ্যই একটা √, থাকবে, আর ভিতরে দেখো প্রথম পদে 1, দ্বিতীয় পদে 2, তৃতীয় পদে 3, তাহলে n তম পদে n। বুঝতে পারছো? এই হলো আমাদের সাধারণ পদ নির্ণয়, আর এগুলা কিন্তু আমাদের এমসিকিউর জন্য মানে খুবই বেশি ইম্পর্টেন্ট, ইভেন শর্ট কোশ্চেনও দিয়ে দিতে পারে। খ, ক ক আমাদের শেষ, এরপরে খ। খতে কি বলছে দেখো তো, প্রদত্ত সাধারণ পদ হতে অনুক্রম লেখো। আগের অঙ্কগুলায় কতে আমাদের অনুক্রম দেওয়া ছিল, আমরা সাধারণ পদ বের করছি, আর এখন সাধারণ পদ আমাদের দেওয়া আছে, সেখান থেকে অনুক্রমটা বের করতে হবে। আচ্ছা, কিভাবে করতে পারি? তুমি n এর জায়গায় 1 বসাবা, তারপর একটা মান পাবা, n এর জায়গায় 2 বসাবা, তারপর তুমি দ্বিতীয় পদ পাবা, এইভাবে করতে করতে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, মোটামুটি তুমি 4টা বের করবা, ঠিক আছে, বা 3টা করলেও হয়, স্যারদের উপর ডিপেন্ড করে। তোমরা ক্লাস টিচারদের কাছে জিজ্ঞেস করে নেবে যে স্যার আমরা কয়টা মান বের করব, ঠিক আছে?
তারাই ভালো বলতে পারবে, যেহেতু তারা খাতা দেখবে। প্রথম পদ দেখো তো, 1 নম্বর অঙ্কে এই যে এই অঙ্কটা করতেছি আমরা, কোনটা, এই যে এইটা প্রথম পদ। তাহলে এনের জায়গায় তুমি যদি 1 বসাও, লক্ষ্য করো 1 প্লাস -1 টু দি পাওয়ার 1 কত হয়? -1 এর উপরে যদি বিজোড় সংখ্যা থাকে এটা কিন্তু মাইনাস থাকবে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 0। আবার দ্বিতীয় পদ কিভাবে পাবা? 1 প্লাস -1 এখানে হবে, যেহেতু দ্বিতীয় পদ তাহলে স্কোয়ার, তাই না? এই n এর জায়গায় তুমি জাস্ট প্রথমে 1 বসাইছো, আর দ্বিতীয় পদ বের করার সময় n এর জায়গায় তুমি 2 বসাইছো। n এর মান তুমি যখন 2 বসাও তখন উপরে জোড় সংখ্যা, তাহলে -1 স্কোয়ার কিন্তু +1, প্লাস প্লাসে প্লাস, তাহলে 1 এর সাথে 1 যোগ করলে কত হয়? 2। আবার তুমি তৃতীয় পদ বের করবা, 1 প্লাস -1, এবার কিন্তু উপরে কত? n এর জায়গায় 3। দেখো n এর জায়গায় 3 থাকুক, 5 থাকুক, 7 থাকুক, 1 থাকুক, মানে যে কোনো বিজোড় সংখ্যায় থাকুক না কেন এটা কিন্তু মাইনাস থাকবে, ঠিক আছে? তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আবার আমাদের হবে কত? 0। আবার চতুর্থ পদ তুমি বের করবা, চতুর্থ পদটা তাহলে হবে কত? 2। মানে একটা আমি প্যাটার্ন খুঁজে পাইছি, তাই না? একটা প্যাটার্ন খুঁজে পাইছি। প্রথম পদ 0, দ্বিতীয় পদ 2, তৃতীয় পদ 0, চতুর্থ পদ 2, অর্থাৎ আমার অনুক্রমটা কিন্তু এরকম কইরা হবে 0,2,0 এইভাবে যাইতে থাকবে, ঠিক আছে? আমরা এটুকু একটু মিনিমাইজ করে দিই, যেহেতু জায়গা একটু সীমিত আমাদের এখানে। তাহলে আমার অনুক্রমটা কি হইল? 0,2,0,2, এভাবে যাইতে থাকবে, ঠিক আছে? এভাবে অসীম পর্যন্ত যাইতে থাকবে, তুমি ডট ডট দিয়া জিনিসটারে বুঝাই দেবা। ওকে, আচ্ছা 2 নাম্বার অঙ্কটার দিকে একটু তাকাও তো ভাই তোমরা সবাই। 1 মাইনাস ব্র্যাকেটের ভিতরে -1 টু দি পাওয়ার n, তাহলে এইটাও কিন্তু তোমাদের পারা উচিত, তাই না? প্রথম পদ কত হবে? আমি একটু মনে মনে হিসাব করি। n এর জায়গায় তুমি 1 বসাইলে এটা বিজোড় সংখ্যা মানে -1ই থাকবে, তারপরে মাইনাস মাইনাস এবার প্লাস, তার মানে এবার প্রথমে এবার হবে 2। দ্বিতীয় পদ কত হবে? এখানে 2 বসাইলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস মাইনাস এবার হবে 0, তার মানে এইটা 2,0,2,0, এইভাবে হবে, ঠিক আছে? এই হলো গিয়ে 2 নাম্বার। 3 নাম্বারটা দেখো, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে n এর জায়গায় জাস্ট 1 বসাবো, তারপর প্রথম পদটা পাবো, 2 বসাবো, তারপর দ্বিতীয় পদটা পাবো, এই পদ্ধতিতেই আমরা এই অনুক্রমগুলো লিখি, ঠিক আছে? আচ্ছা n এর জায়গায় তুমি যদি 1 বসাও তাহলে এটা -1/2ই থাকবে, 1 থেকে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 1 থেকে হাফ বিয়োগ করলে বাকি থাকে কত? বাকি থাকে হাফ। এই হলো আমাদের প্রথম পদ। দ্বিতীয় পদটা কত? তোমরা লাগলে এভাবে লেখা লেখা করো, আমি প্রথম অঙ্কে কিন্তু লেখাটা দেখাই দিয়েছিলাম, তাই না? যে প্রথম পদ এত, দ্বিতীয় পদ এত, এভাবে লেখা লেখা করবা। তাহলে দ্বিতীয় পদটা কত? এখানে n এর জায়গায় জাস্ট তুমি 2 বসাবা। দেখো তো 2 বসাইলে আমার এরকম হয় কিনা, 1 প্লাস ভিতরে কিন্তু -1/2, আর n এর জায়গায় বসবে 2। এখন হাফের যদি তুমি স্কোয়ার করো, এই মাইনাস আছে যেহেতু, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর হাফের স্কোয়ার করলে হবে 1/4, আর বাইরে ছিল কি 1 প্লাস, একের সাথে 1/4 যোগ করলে কত হয়? 5/4। তাহলে এইটাই হলো আমাদের দ্বিতীয় পদ, 5/4। তৃতীয় পদ কত হবে? তাহলে তুমি সিম্পলি 2 এর জায়গায় কত বসাবা? 2 এর জায়গায় বসাবা এবার 3, তাই তো? আমি এটাই এ পর্যন্ত করাই। 3 বসালে কত হয় দেখো তো, মাইনাস, এই মাইনাস হাফের কিউব মানে কি? মাইনাস হাফের কিউব মানে মাইনাস হাফের 3 বার গুণ করতেছো তুমি, ঠিক আছে? এই একটা মাইনাস হাফ, মাইনাস হাফ, মাইনাস হাফ, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। আমি সংক্ষেপে বলি যে ভিতরে যদি তোমার বিজোড় সংখ্যা মানে মাইনাস থাকে, বেইজে তোমার যদি মাইনাস থাকে, তাহলে আর পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে তখন মাইনাসটা গায়েব হয়ে যায়, আর পাওয়ারে যদি বিজোড় সংখ্যাই থাকে তাহলে কিন্তু মাইনাসটা থাইকা যায়। যাই হোক, তো 1 প্লাস, আর ব্র্যাকেটের ভিতরে এখন মাইনাস থাকবে, আর হাফের যদি তুমি কিউব করো তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 1/8। কেউ আবার 1/6 লিখে দিও না, ঠিক আছে? প্লাস মাইনাসে মাইনাস, তো 1 থেকে 1/8 তুমি যদি বিয়োগ করো তাহলে থাকবে কত? থাকবে 7/8। এইটাই হলো আমাদের তৃতীয় রাশি বা তৃতীয় পদ। এভাবে করে তুমি চতুর্থ পদ বের করতে পারো, ঠিক আছে? আমি আর বের করলাম না, এইভাবে ডট ডট দিয়া বুঝাই দেবা যে এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, কখনো থামবে না। চতুর্থ পদটার দিকে একটু তাকাও তোমরা সবাই, কি বলা আছে? n² ডিভাইডেড বাই n√π। দেখো তো n এর জায়গায় তুমি 1 বসাও, n এর জায়গায় 1 বসালে 1 এর স্কোয়ার কিন্তু 1, আবার এখানে 1√π মানে শুধুমাত্র √π। এটা হলো কি আমাদের প্রথম পদ। দ্বিতীয় পদ কত? n এর জায়গায় 2 বসাও, 2 দুগুণে 4, আবার এখানে 2√π, 2√π তুমি ক্যালকুলেটরের মাধ্যমে
এই পাইয়ের বর্গমূল চাইলে বের করতে পারো, দেখো মানটা কত আসে। আর নাইলে এভাবেও রাখতে পারো। তৃতীয় পদ কত হবে, এন এর জায়গায় 3 বসাও, তাহলে 3 3 9, আর নিচে এন এর জায়গায় এখানে 3√পাই, পাইয়ের ঘনমূল। ঠিক আছে, এটা পাইয়ের বর্গমূল, এটা পাইয়ের ঘনমূল, এভাবে চলতে থাকবে। তোমাদের কি কোনো সমস্যা আছে এই পর্যন্ত? একটু শেয়ার করো আমার সাথে। এর পরবর্তী অঙ্কটা একটু দেখো তো ভাইয়া কষ্ট কইরা। এই 5 নাম্বার, 5 নাম্বার হলো গিয়ে তোমার লন। আচ্ছা একটা কাজ করো, ওই 5 নাম্বারটা তোমার নিজেরা ট্রাই করবা। ঠিক আছে, 5 আমি করাই দেবো না, 5টা একটু অনেকে নাও পারতে পারো। ঠিক আছে, তোমাদের লনের আমি কনসেপ্টটা এখনো শিখাই নাই, এটা তোমাদের আমি শিখাবো সামনে। ঠিক আছে, এটা যদি কি আপাতত নাও পারো মন খারাপ করো না, তোমরা পরবর্তীতে পারবা যখন লনের কনসেপ্ট আমি তোমাদেরকে শিখাই দেবো। ঠিক আছে, 6 নাম্বার ম্যাথটা দেখো, cos n পাই ডিভাইডেড বাই 2। তাহলে এখানে তুমি n এর মান প্রথমে 1 বসাবা, n এর মান প্রথমে যদি তুমি 1 বসাও তাহলে থাকবে cos পাই বাই 2। n এর মান যদি তুমি 2 বসাও তাহলে এই 2 আর n নিচের দিকে কাটাকাটি যাবে, তাহলে থাকবে cos পাই। n এর মান তুমি যদি 3 বসাও তাহলে থাকবে cos 3 পাই বাই 2। এইভাবে আর কি কন্টিনিউয়াসলি যাইতে থাকবে, বুঝতে পারছো? এই ছিল আমাদের খ। এরপরে আমার আছে কি, গো আছে। তোমরা চাইলে যে cos পাই বাই 2, cos পাই বাই 2 এর ভ্যালু কত সেটাও লিখতে পারো। এই cos পাই বাই 2 এর ভ্যালু কত, মানে cos 90 ডিগ্রির ভ্যালু কত, 0। তারপরে cos 180 ডিগ্রির ভ্যালু কত, -1। ঠিক আছে, তারপরে cos 270 ডিগ্রির ভ্যালু কত, তুমি ক্যালকুলেটরে চাপ দিলেই বের হয়ে যাবে। কত হয় দেখো তো, 0, 90, 180, 270, তাহলে এটা হবে 0 হবে। ঠিক আছে, cos 270 ডিগ্রির ভ্যালু 0 সম্ভবত। ঠিক আছে, আচ্ছা তুমি এভাবেও লিখতে পারো, তবে এভাবেও রেখে দিতে পারো। এরপরে একটা গতে একটা কাজ দেওয়া আছে যে তোমরা প্রত্যেকে একটি করে কোনো অনুক্রমের সাধারণ পদ লিখবে। প্রথমে কি করতে বলছে, আমাদের সাধারণ পদ লিখতে বলছে, যে কোনো অনুক্রমের আমাদের ইচ্ছা মতন। তারপর অনুক্রমটা লিখবা, মানে আমি বানাইয়া প্রথমে একটা সাধারণ পদ বানাবো। সাপোজ আমার ইচ্ছা করলো, দেখো তো এটা বানাইতে পারি কিনা আমি, -1 টু দি পাওয়ার 2n, এটার সাথে গুণ, মনে করো নিচে থাকবে n² - 1, উপরে থাকবে n² - 1 আর নিচে থাকবে n² + 1। দেখো তো এই হলো একটা অনুক্রম, মানে সরি একটা সাধারণ পদ। ঠিক আছে, এটা কি আমাদের সাধারণ পদ। এখন এই সাধারণ পদ থেকে তোমরা অনুক্রমগুলো কিভাবে লিখবা, তোমরা n এর মান মনে করো প্রথমে 1 বসাবা, তারপর প্রথম পদটা পাবা, তারপর n এর মান 2 বসাবা, তখন তুমি দ্বিতীয় পদটা পাবা, তাই না? লেখো আমরা বসাই, প্রথম পদ কত হয় দেখো তো, প্রথম পদে n এর মান 1, তাহলে 2 অক্ষে 2, -1 এর উপরে জোড় সংখ্যা, তার মানে এটা কিন্তু +1 হয়ে যাবে। আবার এখানে 1 এর স্কয়ার কত, 1 এর স্কয়ার হলো গিয়া 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0। আচ্ছা, তার মানে প্রথম পদটা অ্যাকচুয়ালি হবে 0। তারপরে কমা দেবো অবশ্যই একটা। অনুক্রম মানেই হলো গিয়া তুমি এখানে অবশ্যই মাঝখানে আগে একটা কমা দিয়ে নেবা, তারপরে কথা বলবা, এর আগে কোনো কথাই বলবা না। দ্বিতীয় পদটা দেখো তো, দ্বিতীয় পদেও n এর জায়গায় তুমি যদি 2 বসাও তাহলে এখানেও কিন্তু 2 2 4, তার মানে আমার উপরে আমি এমন ভাবেই দিছি যে 2n হইলো গিয়া জোড় সংখ্যার, মনে করো কি বলে, জোড় সংখ্যার অনুক্রম, মানে জোড় সংখ্যার সাধারণ পদ আর কি। ঠিক আছে, 2n মানে এখানে তুমি n এর মান 1 বসাও, 2 বসাও, 3 বসাও, যাই বসাও না কেন, 2n এর ভ্যালু অলওয়েজ জোড় সংখ্যায় আসবে। আর 2n এর ভ্যালু যদি জোড় সংখ্যা আসে তাহলে -1 কিন্তু অলওয়েজ পজিটিভ হয়ে যাবে। তার মানে এখানে আমরা যত পদ বা রাশি পাবো সব কয়টা পজিটিভই পাবো, নেগেটিভ কিছু পাবো না। n এর জায়গায় তুমি 2 বসাও, তাহলে 2 2 4, 4 থেকে 1 বিয়োগ করলে কত, 3। আর নিচে 2 2 4, 4 সাথে 1 যোগ করলে 5। তৃতীয় পদটা n এর জায়গায় 3 বসাবা, তাহলে 3 3 আর 9 থেকে 1 বিয়োগ করলে 8, 3 3 আর 9, 1 যোগ করলে 10। এই হলো আমাদের তৃতীয় পদ। এভাবে করতে করতে তোমরা কি আরো কয়টা বের করতে পারবা না? যেমন চতুর্থ পদ কত হবে, 15/17। এই বুঝতে পারছো হিসাবটা? এটা তো আমি করলাম, এটা আমার মন মতো আমি করাইলাম, তোমরা আবার তোমাদের মতো একটা এই সাধারণ পদ বানাবা, তারপর সেই অনুসারে অনুক্রম লিখবা। ঠিক আছে, আচ্ছা অনুক্রম নিয়ে আমরা অনেক কথাবার্তা বইলে ফেলাইছি, আমাদের সিকোয়েন্স বা অনুক্রম পড়া এখন শেষ। এখন আমরা নতুন একটা টপিক শুরু করব, যার নাম হইল ধারা। ধারার ইংলিশ হলো গিয়ে সিরিজ। ঠিক আছে,
সিরিজ কথাটা শুনলে আমার আবার তড়িৎ, স্থির তড়িৎ, চলতড়িতের কথা মনে আসে। সেখানে কিন্তু আমরা রোধ পর্ব, রোধের সমবায়, তাই না? শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, যাই হোক। এখন ধারা আর সমবায় খুবই কানেক্টেড দুইটা টার্ম, ঠিক আছে? মানে ধারা আর অনুক্রম দুইটা কানেক্টেড, জাস্ট পার্থক্য খুবই সিম্পল। লক্ষ্য করো, ধারা সংজ্ঞাটা কি? অনুক্রমের যে রাশি বা পদগুলো থাকে সেগুলো কিন্তু কমা কমা দিয়ে পার্থক্যকরণ ছিল, তাই না? কমা কমা দিয়ে আলাদা ছিল, কিন্তু সেই অনুক্রমের রাশি বা পদগুলার মাঝখানের যে কমা আছে সেই কমাগুলোকে মনে করো তুমি উঠাই দেবা। কমা উঠাই করবা কি, কমার বদলে তুমি যোগ চিহ্ন দেবা। যোগ চিহ্ন দিলে তুমি যে জিনিসটা পাবা সেটা কি আমরা বলবো ধারা। ঠিক আছে? যেমন এই যে 2 4 6 8 এভাবে যাইতে যেতে 20 পর্যন্ত আসছে। এখানেও কিন্তু কি কতগুলো উপাত্ত দেওয়া আছে, কিন্তু মাঝখানে কিন্তু কতগুলো রাশি দেওয়া আছে, ঠিক আছে? রাশি বা পদ দেওয়া আছে, কিন্তু মাঝখানে কিন্তু কমা না, মাঝখানে কি দেওয়া? প্লাস। কমারে উঠাইয়া তুমি প্লাস দিছো, তখন আমরা এটাকে কিন্তু আর অনুক্রম বলবো না, আমরা কি বলবো? আমরা বলবো ধারা। এই ধারার প্রকারভেদ আছে, যদিও আমরা একটু পরবর্তীতে দেখবো। আচ্ছা দেখো তো, এই যে আমি ধারাটা লিখছি 2 4 6 8, এগুলো কি সবকটাই কিন্তু জোড় সংখ্যা, তাই না? 10 12 14 16 18, লাস্টে হলে গিয়ে 20। তার মানে এখানে কিন্তু শুধুমাত্র নির্দিষ্ট সংখ্যক কিছু রাশি বা পদ আছে। কয়টা আছে জানো? তুমি গুণনা দেখতে পারো, আছে মোট 10টা রাশি এইখানে। ঠিক আছে, 10টা রাশি আছে। এজন্য এই ধারাটাকে আমরা বলবো সসীম ধারা। সসীম, স মানে কি? স মানে আছে বা উপস্থিত। কি আছে? সীম, সসীম। সীম মানে হলে গিয়া সীমানা বা সীমা, সীমা আছে যার। সসীম মানে কি? আমার সীমা আছে বা নির্দিষ্ট সংখ্যক দেওয়া আছে, ঠিক আছে? যেহেতু এখানে যতগুলো রাশি আছে এগুলোকে গোনা যায়, গণ্যা শেষ করা যায়, তো এই ধারাটাকে আমরা বলবো সসীম ধারা। আচ্ছা, যদি এমন একটা ধারা আমাদেরকে দিয়ে দিত যেই ধারার রাশি বা পদের সংখ্যা গণ্যা শেষ করতে পারবো না, সেই ধারাটাকে আমরা তখন বলবো অসীম ধারা, অথবা অনন্ত ধারাও বলতে পারো। আবার সসীম ধারার আরেকটা নাম হইতে পারে শান্ত ধারা। শান্ত আর সসীম কিন্তু সেম জিনিস, তোমরা যারা সেট পড়ছো তারা জানো, তাই না? সসীম সেট বা শান্ত সেট মনে পড়ে? আচ্ছা, পরবর্তী এক্সাম্পলটার দিকে তোমরা একটু সবাই লক্ষ্য করো। এই যে 2 4 6, এখানেও কিন্তু সেম 2 4 6 8, লাস্টে কিন্তু দেওয়া কি 2n। ভালো কথা, এই 2n দিয়ে কি বুঝাচ্ছি? 2n দ্বারা বুঝাচ্ছি যে জোড় সংখ্যার সাধারণ পদ। এই +8 +10 +12 14 16 18 20 22 24, এটা কিন্তু কন্টিনিউয়াসলি যাইতে থাকবে, এটা কিন্তু থামবে না। এর আগেরটা দেখো 20 পর্যন্ত গিয়ে থাইমা গেছিল, কিন্তু এইখানে কিন্তু থামাথামি না, এখানে এটা চলতেই থাকবে। তাহলে আগেরটা কিন্তু একটা সসীম ধারা, কিন্তু এই যে দ্বিতীয়, এটা কিন্তু একটা অসীম ধারার এক্সাম্পল। বুঝতে পারছো? বলো বুঝছো কিনা? এর পরেরটার দিকে তাকাও, 2 -4 +6। আচ্ছা, এইখানে কিন্তু আবার ভিতরে আমি মাইনাস দিছি। এখন অনেকে বলতে পারে যে ভাই, ধারার মধ্যে তো আমাকে বলা হয়েছে যে শুধুমাত্র প্লাস থাকবে, কিন্তু এখানে তো আপনি মাইনাস দিয়েছেন, তাহলে নিশ্চয়ই এটা কোনো ধারা হইতে পারবে না। বাট এই কথাটা কিন্তু সত্য না। লক্ষ্য করো, আমি 3 নম্বরে এই যে জিনিসটা লিখছি, এটাকে কি এইভাবে আমরা লিখতে পারি চাইলে? লক্ষ্য করো ভালোভাবে, 2 + -4 +6 +-8, দেখো তো এইভাবে লেখা যায় কিনা? এভাবেও কিন্তু আমরা লিখতে পারি। তার মানে আসলে আমার রাশিগুলোর মাঝখানে প্লাস ঠিকই আছে, ঠিক আছে? প্লাস এখনো আছে, অর্থাৎ এটা কিন্তু অবশ্যই একটা ধারার উদাহরণ। এটা কেমন ধারা? যেহেতু এই ধারায় দেখো তো কতগুলো রাশি আছে, 6টা রাশি আছে, অর্থাৎ এটা কিন্তু অবশ্যই একটা সসীম ধারা। তুমি যদি চিন্তা করো যে একটা ধারায় কতগুলা রাশি আছে, সেটার উপর ভিত্তি করে এটা একটা সসীম ধারা। বুঝছো? বলো বুঝছো কিনা? আর এই ধারার এর সাধারণ পদ কেমন হবে জানো? এটা যদিও ধারা, বাট এটা মনে করো অনুক্রম হিসেবে তুমি চিন্তা করো। অনুক্রম হইলে কেমন হইতো? অনুক্রম হইলে এরকম হইতো, জাস্ট কমা হইতো, 2 -4 6 -8। এই অনুক্রমের সাধারণ পদটা কেমন হবে দেখো তো? এগুলো কিন্তু সব জোড় সংখ্যা, তার মানে অবশ্যই 2n। কিন্তু যেহেতু প্লাস মাইনাসের একটা ব্যাপার আছে, তাহলে আমার আগে লিখতে হবে -1 এরপর দেখো প্রথম পদটা কি পজিটিভ না, তাহলে এটা হবে n+1।
দেখো তো মেলে কিনা, এনের জায়গায় 1 বসাও, 1 আর 1 যোগ করলে 2, তাহলে এটা কিন্তু পজিটিভ হয়ে যাবে। আর এখানে 2 অক্ষে 2, ঠিক আছে। এই যে এটা হলো আমাদের সাধারণ পদ, আর এই হলো গিয়ে সে অনুক্রম, আর এই হলো ধারা। তাহলে সাধারণ পদ, অনুক্রম, ধারা, এগুলোর মধ্যে পার্থক্য কি তুমি বুঝতে পারছো বলো? হুম? না বুঝে থাকলে আমি একবার বুঝাই দেবো। এর পরবর্তী উদাহরণটা সবাই একটু লক্ষ্য করো। -1 + 1, -1 + 1, -1 + 1, দেখছো এখানে কিন্তু সব কয়টা আসলে 1, জাস্ট একটা মাইনাস একটা প্লাস, একটা মাইনাস একটা প্লাস। তাহলে এই যে ধারা, ভালো কথা, এখানে কিন্তু ডট ডট দিছি, ডট ডট দেওয়া মানে কি, এটা চলতেই থাকবে, তার মানে এটা কিন্তু একটা অসীম ধারা। আর এর আগেরটা ছিল কিন্তু একটা সসীম ধারার উদাহরণ, বুঝতে পারছো? তাহলে এই যে নিচের উদাহরণটা, মানে এই যে অসীম ধারাটা, এইখানে যদি বলে যে প্রথম পদ কত, -1, কিন্তু দ্বিতীয় পদ কত, +1, আর আমি যদি বলতাম যে প্রথম দুইটা পদের সমষ্টি কত, তাহলে আমার অ্যান্সার হইতো 0। আবার যদি বলি প্রথম তিনটা পদের সমষ্টি কত, -1, প্রথম চারটা পদের সমষ্টি কত, 0, প্রথম পাঁচটা পদের সমষ্টি -1, আবার প্রথম ছয়টা পদের সমষ্টি 0। তার মানে বিজোড় সংখ্যক পদের সমষ্টি হবে -1, আর জোড় সংখ্যক পদের সমষ্টি হবে অলওয়েজ 0, এই সমান্তর ধারার ক্ষেত্রে, বুঝছো? আবার যদি ধারাটা এরকম থাকতো +1 -1 +1 -1, তখনও এখানে কিন্তু বিজোড় সংখ্যক পদের সমষ্টি -1, কিন্তু যদি ধারাটা এইভাবে থাকতো, ঠিক আছে, তখন কিন্তু আমার বিজোড় সংখ্যক পদের সমষ্টি হইতো +1, আর জোড় সংখ্যক পদের সমষ্টি হইতো এখানেও 0, বুঝছো? আচ্ছা, আর এই যে ধারাটা আমি লিখছি, এটা যদি অনুক্রম আকারে লিখতাম তাহলে কেমন হইতো? এই যে -1, -1, -1, -1, তাহলে এদের সাধারণ পদটা কেমন দেখো তো। সাধারণ পদ কিন্তু অলওয়েজ 1, আর এর আগে কাহিনী আছে, এর আগে যেহেতু মাইনাস প্লাসের ব্যাপার আছে, তাহলে -1 টু দি পাওয়ার, যেহেতু প্রথম পদটা নেগেটিভ, তাহলে এখানে -1 টু দি পাওয়ার n, বুঝছো? বসাই দেখো তুমি, এখানে 2 বসাও, 2 বসালে তুমি দ্বিতীয় পদ পাবা। এখানে n এর জায়গায় যদি 2 বসাও, -1 এর স্কোয়ারের ভ্যালু কত, +1, এক অক্ষে 1, দেখছো দ্বিতীয় পদ কিন্তু +1, আবার তৃতীয় পদ -1। এই হলো আমাদের সাধারণ পদ। কারো কোনো ডাউট আছে এইসব বিষয়ে বলো? আমরা তাইলে অনুক্রম বুঝলাম, আমরা সাধারণ পদ বুঝলাম, আমরা অনুক্রম আর ধারার মধ্যে যে পার্থক্যটা আছে সেটাও কিন্তু বুঝে গেলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেমনটা বলতেছিলাম যে ধারার প্রকারভেদ, ধারা হলো গিয়ে 2 প্রকার। কিসের উপর ভিত্তি কইরা? এর সংখ্যা, রাশি কয়টা আছে সেটার উপর ভিত্তি কইরা, বা ঠিক আছে, রাশি বা পদের সংখ্যার উপর ভিত্তি কইরা। যদি নির্দিষ্ট সংখ্যক রাশি থাকে তাহলে আমরা বলবো সসীম অথবা শান্ত ধারা, আর যদি অগণিত সংখ্যক পদ থাকে তখন সেটাকে আমরা বলবো অসীম অথবা অনন্ত ধারা, ঠিক আছে। এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, জানা জরুরি। এছাড়াও আমার দেখো, ধারা বা অনুক্রমের আমরা যখন সংজ্ঞাটা দিছিলাম, অনুক্রমের সংজ্ঞাটা কি ছিল লক্ষ্য করো। বলছিলাম যে কতগুলো রাশিকে আমরা একটা নির্দিষ্ট প্যাটার্ন বা নিয়মে এমনভাবে সাজাবো যেন প্রত্যেকটা রাশি তার আগের এবং তার পরের রাশির সাথে একটা নির্দিষ্ট নিয়মে আবদ্ধ থাকে, ঠিক আছে। তার মানে পূর্ব রাশি আর পরবর্তী রাশি, এই দুইটা রাশির সাথেই একটা সম্পর্ক থাকবে। যদি এরকম হয় সম্পর্কটা, যে পাশাপাশি দুইটা রাশির যে পার্থক্য বা বিয়োগফলটা থাকে সেটা সবসময় সমান, তাহলে এক ধরনের সম্পর্ক। আবার এরকমও থাকতে পারে যে পাশাপাশি দুইটা রাশির যে অনুপাত সেটা সবসময় সমান, তাহলে আবার আমরা অন্য এক ধরনের ধারা পাবো। লক্ষ্য করো, যদি এমন হয় যে আমার অন্তর বা বিয়োগফলটা সবসময় সমান, তখন আমরা পাবো সমান্তর ধারা বা সম অন্তর ধারা, মানে বিয়োগফলটা অলওয়েজ সমান। আর যদি পাশাপাশি দুইটা রাশির অনুপাতটা সবসময় সমান থাকে সেটাকে আমরা বলবো গুণোত্তর ধারা, ঠিক আছে। আমরা যদিও এগুলো সব শিখছি আগেই। সমান্তর ধারা একটা দুটি এক্সাম্পল দিছি, দেখো 10 + 13 + 16, দেখো কি হইতেছে, কন্টিনিউয়াসলি 3 কইরা বাড়তেছে, 10, 13, 16, 19, 22, 25, 28, এভাবে কইরা কিন্তু যাইতেই থাকবে। দেখো ডট ডট দিয়ে কি বুঝাইতেছি, এটা কিন্তু কন্টিনিউয়াসলি যাইতে থাকবে পজিটিভ ইনফিনিটির দিকে, ঠিক আছে। পজিটিভ ইনফিনিটির দিকে ও যাইতেই থাকবে, মানে ওই যে সরল রেখা, সংখ্যা রেখা আছে না, সংখ্যা রেখার এটা মনে করো হলো গিয়া 10, ঠিক আছে, এই ডানে যাইতেই থাকবে। সংখ্যা রেখার ডানে কিন্তু পজিটিভ ইনফিনিটি। আর সংখ্যা রেখার বামে কি, সংখ্যা রেখার বামে হইলো
নেগেটিভ ইনফিনিটি। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো কি আছে পরবর্তী এক্সাম্পলটা, 10 6 2 -2। অনেকে মনে করতে পারে ভাই এটা আবার কেমন, এটা প্রথমে ছিল 10, পরবর্তীতে হয়েছে কত 6। তাহলে তুমি এই ক্ষেত্রে পাশাপাশি এই দুইটা রাশির অন্তর বিয়োগ করো বা বিয়োগফলটা বের করো। কিভাবে? 6 থেকে 10 বিয়োগ করে দাও, কত হয় -4। আবার 2 থেকে 6 বিয়োগ করো তো, তাহলেও কিন্তু -4 হয়। আবার -2 থেকে 2 বিয়োগ করো, তাহলেও -4। -6 থেকে -2 বিয়োগ করো, তাহলে কত হয়, তাহলেও -4। মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমার পাশাপাশি দুইটা রাশির যে অন্তর বা বিয়োগফল সেটা কিন্তু সমান। তার মানে এটা কি সম অন্তর ধারার এক্সাম্পল। প্রথমটা কিন্তু ছিল অসীম ধারা, কিন্তু দ্বিতীয়টা দেখো এখানে কিন্তু নির্দিষ্ট সংখ্যক রাশি বা পদ আছে, অর্থাৎ এটা হলো একটা সসীম ধারা, আর প্রথমটা ছিল অসীম ধারা। ঠিক আছে, আচ্ছা আবার গুণোত্তর ধারার এক্সাম্পল দেখো, 3, 3-এর 2 গুণ হলো গিয়ে 6, 6-এর 2 গুণ হলো 12, 12-এর 2 গুণ 24, 24-এর 2 গুণ 48। তার মানে এখানে প্রত্যেকটা ক্ষেত্রে আমার যে অনুপাত সেটা কিন্তু সমান আছে। অনুপাত কিভাবে বের করব, যে কোনো কিছু দেখো অন্তর অথবা অন্তর বা বিয়োগফল আবার অনুপাত, এই দুইটাই কিন্তু তুমি বের করবা 2 নাম্বারটা থেকে প্রথমটা করার মাধ্যমে। যখন সমান্তর অন্তর বের করবা কিভাবে, 2 নাম্বারটা থেকে প্রথমটা বিয়োগ করবা। আর অনুপাত কিভাবে বের করবা, 2 নাম্বারটাকে প্রথমটা দিয়া ভাগ করবা। ঠিক আছে, দেখো তো তুমি 6কে মানে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করো, তাহলে কত হয় 2। আবার তুমি 12কে 6 দিয়ে ভাগ করো, তাহলেও কত হয় 2। প্রত্যেকটা ক্ষেত্রে আমার অনুপাত কত হইতেছে, অনুপাত হইতেছে 2। তার মানে এটা গুণোত্তর ধারা। আর যেহেতু এখানে মাত্র 5টা রাশিই আছে, এখানে কিন্তু কোনো ডট ডট নাই, তার মানে এটা একটা কি সসীম ধারা। আর এখানে নিচেরটা দেখো, এখানে কিন্তু ডট ডট দেওয়া আছে, তার মানে সংখ্যার উপর ভিত্তি কইরা মানে রাশি কয়টা আছে বা পদ কয়টা আছে সেটার উপর ভিত্তি কইরা এটা একটা অসীম ধারা। আর দেখি তো কোনো সম্পর্ক আছে কিনা, হাফ 1/4 1/8। আমি বুঝতে পারতেছি যে কি হইতেছে, দেখো তো তুমি দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা জাস্ট ভাগ করে দাও, তাহলে আমার অনুপাতটা বের হয়ে যাবে। আর চেক করবা কিভাবে, যেটা একটা গুণোত্তর ধারা, তুমি দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করবা, দেখো কত আসে 1/4 ডিভাইডেড বাই 1/2, আমার আসে হাফ। আবার তুমি তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করে দেখো তো, 1/8 ভাগ 1/4, তখনও আমার কত আসে, তখনও আমার আসে হাফ। আবার তুমি চতুর্থ পদকে তৃতীয় পদ দ্বারা ভাগ করো, তখনও তোমার ভাগফলটা আসবে হাফ। তার মানে কি প্রত্যেকটা ক্ষেত্রে আমার অনুপাতটা সমান। অর্থাৎ এটা একটা কেমন ধারার এক্সাম্পল, গুণোত্তর ধারার এক্সাম্পল। বুঝতে পারছো? একটা জিনিস লক্ষ্য করছো, গুণোত্তর ধারার প্রথম যে উদাহরণটা দেওয়া ছিল সেখানে আমার যে অনুপাত, অনুপাত কিন্তু ছিল কত 2, তাই না? আর দ্বিতীয় যে উদাহরণ, এখানে কিন্তু আমার অনুপাতটা ছিল হাফ। এই যে অনুপাত যখন 2 হয়, লক্ষ্য করো 2 মানে কি, 2 কিন্তু একের থেকে বড়। অনুপাত যদি একের থেকে বড় হয় তখন আস্তে আস্তে বড়র দিকে যাইতে থাকে। লক্ষ্য করো 3, 3-এর থেকে 6 বড়, 6-এর থেকে 12 বড়, 12-এর থেকে 24 বড়, আস্তে আস্তে পজিটিভ ইনফিনিটির দিকে যাইতেছে, মানে বড় হইতেছে আস্তে আস্তে অনেক বেশি। কিন্তু যদি আমার যে অনুপাতটা থাকবে, অনুপাতের ভ্যালু দেখো তো, এই 2 নাম্বার উদাহরণে ভ্যালু হলো গিয়ে হাফ। অনুপাত কত, অনুপাত হইল গিয়া হাফ, অনুপাত বা রেশিও, রেশিও হলো গিয়ে হাফ। এই হাফ কিন্তু তুমি একের সাথে মানে তুলনা দেবা, ঠিক আছে? হাফ কিন্তু একের থেকে ছোট, তাই না? হাফ লেস দ্যান 1। যদি একের থেকে ছোট হয় তাহলে এই ধারা কন্টিনিউয়াসলি ছোট হইতে থাকবে। দেখো হাফ, হাফের থেকে 1/4 ছোট, 1/4 এর থেকে 1/8 আরো ছোট, এটার থেকে 1/16 আরো ছোট। বুঝতে পারছো? বলো। এটা কিন্তু অনেকটা এরকম যে সাপোজ আমাদের কাছে একটা সংখ্যা আছে যে 10, হ্যাঁ, এই 10কে তুমি যদি এমন একটা সংখ্যার সাথে গুণ করো যেই সংখ্যাটা একের থেকে বড়, তাহলে কিন্তু আমার যে গুণফলটা আমরা পাবো সেটা অবশ্যই এই 10-এর থেকে বড় হবে। মনে করো তুমি একের থেকে বড় 1.5 দিয়ে গুণ করো, তাহলে তুমি পাবা 15। তুমি একের থেকে বড় 2 দিয়ে গুণ করো, তখন তুমি পাবা 20। মানে প্রত্যেকটা ক্ষেত্রে এই 10-এর থেকে বড় কিছু পাবা। কিন্তু তুমি যদি এই 10-এর সাথে গুণ করতা এমন একটা সংখ্যা যেই সংখ্যাটা একের থেকে ছোট, তখন কিন্তু তোমার যে গুণফলটা তুমি পাবা সেটা কিন্তু 10-এর থেকে ছোট হবে। বুঝতে পারছো? তাহলে অনেকে যে মুখস্থ করে যে গুণ করলেই সবসময় বড় হয়, কথাটা কিন্তু আসলে সত্য না।
তোমার একের থেকে বড় একটা সংখ্যার সাথে গুণ করতে হবে। আবার ভাগ করার ক্ষেত্রেও জিনিসটা কিন্তু অ্যাপ্লিকেবল। দেখো, ভাগ যখন আমরা করব, তুমি ধরো একের থেকে বড় কিছু একটা দিয়ে যদি তুমি ভাগ করো, তাহলে তোমার যে ভাগফলটা তুমি পাবা, সেই ভাগফলটা অবশ্যই ভাজ্যর থেকে ছোট হবে, মানে 10-এর থেকে ছোট হবে। কইরা দেখো, তুমি মনে করো 2 দিয়ে ভাগ করো, তাহলে কত পাবা? 5। 5 কিন্তু 10-এর থেকে ছোট। আমরা অনেকেই মুখস্থ করি যে ভাগ করলে সবসময় ভাগফলটা মানে কম হয়, মানে ভাগ করলে আমার ছোট হয়ে যায়, কিন্তু কথাটা সত্য না। তুমি যদি এই 10কে একের থেকে বড় কোনো সংখ্যা দিয়ে ভাগ না কইরা ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে, ধরো 0.5 দিয়ে ভাগ করতেছো, 0.5 কিন্তু একের থেকে ছোট, যদি তুমি ভাগ করো তাহলে তোমার ভাগফল আসবে 20, আর 20 কিন্তু 10-এর থেকে বড়। বুঝতে পারছো আমি কি বুঝাইতে চাইতেছি? এই কনসেপ্টটাই কিন্তু এখানে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই হয়েছে। যদি আমরা আগামী ক্লাসে যে গুণোত্তর ধারার অল্প কিছু মনে করো রাশির সমষ্টি দেখবো, ঠিক আছে, সেই সময় এই বা অসীমতক সমষ্টি নামে একটা জিনিস আছে, সে সময় আমাদের এই বিষয়গুলো বুঝতে হবে যে আর এর ভ্যালু কত বা রেশিওটা কত দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, দেখো তো, সমান্তর ধারার কিছু সূত্র আছে, এগুলো আমরা শিখছি সাধারণ গণিত বইয়ে। সমান্তর ধারার n তম পদের সূত্র আমি একটু আগেও লেখাইছি, a+n-1 * d। এটা সম্ভবত তোমরা 7-8-এও শিক্ষা আসছো, ঠিক আছে। দেখো তো, আমাদের একটা ধারা দেওয়া আছে 1+3+5+7 এরকম কইরা। এই ধারাটা দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি এই ধারাটার পাশাপাশি দুইটা রাশির যে অন্তর সেটা সবসময় সেম হয়। যেমন 3 থেকে 1 বিয়োগ করো, কত হবে? +2। 5 থেকে 3 বিয়োগ করো, কত হবে? +2। আবার 7 থেকে 5 বিয়োগ করো, তাহলেও +2। অর্থাৎ অন্তরটা কিন্তু সমান আছে, অর্থাৎ এটা একটা সমান্তর ধারা। আর সমান্তর ধারার ক্ষেত্রে n তম পদের সূত্র কি? n তম পদের সূত্র হইল a+n-1 * d। n মানে হইল গিয়ে কততম পদ, ঠিক আছে। এইখানে আমাদের কাছে 27তম পদের মানটা জানতে চাওয়া হয়েছে, তাহলে আমি n এর জায়গায় কত বসাবো? অবশ্যই 27 বসাবো। আর a মানে হইল গিয়ে প্রথম পদ, এখানে প্রথম পদ কত? 1। a প্লাস n এর জায়গায় বসাবো এই যে 27, a+n-1 * d। d মানে এই যে অন্তর, দেখো তো 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 2। তাহলে একটু হিসাব করো তোমরা, 27 থেকে 1 বিয়োগ করলে 26, 26-এর সাথে 2 গুণ করলে 52, 52-এর সাথে 1 যোগ করলে 53। এই হলো ধারাটার 27তম পদ। তাহলে এভাবে যে কোনো প্রশ্ন যদি আসে এততম পদ কত, তোমরা কি বের করতে পারবা সমান্তর ধারার? আমরা কিন্তু এখন সমান্তর ধারাটা পড়তেছি, যদিও হায়ার ম্যাথের যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের নাম কিন্তু অসীম ধারা, কিন্তু আমরা প্রথমে একটু সমান্তর ধারাটাও দেখাই যেতেছি, ঠিক আছে। দেখো তো এরপর কি আছে, সমান্তর ধারার কততম পদ সেটা তো আমি বুঝলাম, ভালো কথা। এই যে সূত্রটা আমি এখানে লিখছি, এই সূত্রের কিন্তু ভাই প্রতিপাদন আছে, সে প্রতিপাদন আমি তোমার এখন দেখাইতেছি না, ওটা জেনারেল ম্যাথে আমি দেখাবো। সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টির সূত্র হলো কি এইটা, এটা আমাদের অবশ্যই মুখস্থ জানা লাগবে, ঠিক আছে। n/2 ইন্টু 2a+n-1 * d। তাহলে সূত্র যে জানে সে কিন্তু এরকম অঙ্ক আসলে এমসিকিউতে আসুক বা শর্ট কোশ্চেনে আসুক অথবা 1 মার্কের জন্য আসুক সবসময় পারবে। দেখো তো, এই একটা ধারা না, এখন এই ধারাটা কেমন ধারা? 42, 44, 46, তার মানে 2 কইরা কিন্তু বাড়তে আছে, অর্থাৎ এটা একটা সমান্তর ধারা। সমান্তর ধারার ক্ষেত্রে বলছে যে সমষ্টি, কিসের সমষ্টি? প্রথম 20টি পদের সমষ্টি, তার মানে n এর ভ্যালু হইল গিয়া 20, ঠিক আছে। এই ক্ষেত্রে সমষ্টি দেখো তো, এসএন দ্বারা বুঝাচ্ছি যে n সংখ্যক পদের সমষ্টি। আচ্ছা, এখানে তো 20টা পদের সমষ্টি চাইছে না, তাহলে আমি n এর জায়গায় 20 লেখা দিই। s20 দ্বারা বুঝাইতেছি যে প্রথম 20টা পদের সমষ্টি বা সামেশন, ঠিক আছে। সূত্র বসাও, n/2, n এর ভ্যালু কত? 20, n/2। 2a এর মান কত? 42, তাহলে 2 * a, 2a প্লাস n-1, n এর ভ্যালু তো 20, তাহলে 20 থেকে 1 বিয়োগ করলে কিন্তু পরবর্তীতে 19 হইবে, n-1 * d। d কত? 40 থেকে 42 বিয়োগ করো, বিয়োগ করলে কত হয়? 2। তাহলে এই যে আমার 2, ঠিক আছে। এখন জাস্ট একটু হিসাব করো, দেখো 2 আর 20 কাটাকাটি করলে থাকে 10, ঠিক আছে, n/2। দেখো তো সব কয়টা মান আমি ঠিকঠাক বসাইছি কিনা? হ্যাঁ, একেবারে ঠিকঠাক, কোনো সমস্যা নাই। 42-এর সাথে 2 গুণ করো, কত হয়? 84। আবার এখানে কত? 20 থেকে 1 বিয়োগ করলে 19, 19-এর সাথে 2 গুণ করলে 19 দুগুণে 38।
38-এর সাথে তুমি যদি 84, দেখ লক্ষ্য করো, অনেকে বুঝবে না, 84-র সাথে কত 38, লক্ষ্য করো তুমি যদি এই যোগটা করো তাহলে কত হয়, যোগটা করলে আমার হবে 4 আর 8, 12, 2 হাতে আমার 1, 3 আর 1 4, 4 আর 8 12, ঠিক আছে, 122 হবে। 122-এর সাথে আবার এই 10 গুণ করলে কত হবে, 1220। এই হলো আমার প্রথম 20টা পদের সমষ্টি। কোনো সমস্যা আছে? সমান্তর এগুলো কি গেল, সমান্তর ধারা কমপ্লিট, সমান্তর ধারার এনতম পদ, সমান্তর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি, এই টাইপের প্রশ্ন যেভাবেই আসুক না কেন এখন তোমরা পারবা। আরেকটা কথা, এটা টেকনিক, মানে মুখস্থ রাখবা আর কি, ঠিক আছে। তোমার যদি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সেট দেওয়া থাকে, যেমন এই যে 1 2 3 4, এভাবে করতে করতে এনতম পদ পর্যন্ত যাবে, ঠিক আছে, তখন আমার যে সমষ্টিটা হবে, এই সমষ্টি সূত্র হবে এইটা, n ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। লক্ষ্য করো ভাই, এটার কিন্তু প্রমাণ আছে, এই যে n ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু হয়েছে, এই জিনিসটারও প্রমাণ আছে, কিন্তু প্রমাণটা আমরা দেখব জেনারেল ম্যাথে, হায়ার ম্যাথে না, ঠিক আছে। এখন যা দেখতেছি এগুলোই বেশি, এগুলো সব আমরা জেনারেল ম্যাথে আলোচনা করব। যাই হোক, তো আমাদের এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, এগুলো কিন্তু সিকিউ মানে এমসিকিউতে বেশি আসে, ঠিক আছে। আচ্ছা, আর তোমাদের যেহেতু শর্ট কোশ্চেন আছে, সেই শর্ট কোশ্চেনেও কিন্তু আসার একটা সমূহ সম্ভাবনা আছে। পরবর্তী প্রশ্নটা দেখো, এগুলো কি, ক্রমিক স্বাভাবিক সংখ্যার যে বর্গ, এই বর্গগুলোর যোগফল 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 9 প্লাস 16 প্লাস 25, এভাবে করতে করতে n তম পদের স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, n এর মান যদি 10 হয় তাহলে 10-এর স্কোয়ার কত, 10 10-কে 100, তাহলে 1 যোগ 4 যোগ 9 যোগ ডট 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 100, এই সব কটা যোগ করলে, হ্যাঁ তুমি ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারো, কিন্তু আমি যদি তোমার n এর মান 10 না দিয়ে 100 দিতাম, তখন কি তুমি ক্যালকুলেটরে এত বড় একটা হিসাব করতে পারবা বলো? তোমার তো সময় শেষ হয়ে যাবে, তারপরও তোমার হিসাব শেষ হবে না। এই জন্যই এই সহজ সূত্রটা, n ইন্টু এন প্লাস ওয়ান, এই n এর জায়গায় দেখো, তোমাকে যদি বলা হয় যে প্রথম 10টি পদ, প্রথম 10টি পদ মানে কি, এখানে মনে করো n এর মান 10, তখন n এর জায়গায় তুমি 10 বসাবা, এখানে 10 বসাবা, এখানে 10 বসাবা, তাহলে হিসাবটা করলে কত হইতো, 10 গুণ 11, 11 গুণ কত, 10 দুগুণে 20, 20 আর 1 21, তাহলে 10 গুণ 11 গুণ 21 ডিভাইডেড বাই 6। ক্যালকুলেটর একটু হিসাব করো, তাহলে তোমার মান বের হয়ে আসবে, ঠিক আছে। আবার যদি ক্রমিক স্বাভাবিক সংখ্যার ঘন, ঘন এর সমষ্টি বের করতে দেয়, তখন কিন্তু আমরা এই সূত্রের মাধ্যমে করব। দেখো, এই সূত্র আর এই সূত্র কিন্তু অনেকটাই সেম, জাস্ট পার্থক্য হইলো ঘন থাকলে আমার বাইরে একটা হোল স্কোয়ার থাকে, এটা লিখবা, এটা লিখে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে একটা হোল স্কোয়ার দিয়ে দেবা, ঠিক আছে। এটা যার মনে থাকে তার এইটা অটোমেটিক্যালি মনে থাকে, এই জন্য স্যাররা একটু চালাকি কইরা এইটা আসলে আমাদের পরীক্ষায় দেয়, বুঝছো, বেশিরভাগ ক্ষেত্রে এই কোশ্চেনটা দেয়। আশা করি তোমরা এটা মুখস্থ কইরা মানে পারবা। আমি একটা অঙ্ক দিই তোমাদেরকে, সাপোজ এরকম 1 কিউব প্লাস 2 কিউব প্লাস ডট 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 7 কিউব। এখন আমি বললাম যে পদগুলোর সমষ্টি নির্ণয় করো, তাহলে পদগুলোর সমষ্টি তুমি সূত্র বসাবা, এসএন সমান সমান উপরে এন, এন মানে কি, এন মানে কততম পদ, 7 না 7, তাহলে এন এর জায়গায় বসাবা 7, এন ইন্টু এন প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান মানে কি, সাথে সাথে এক যোগ করলে 8 ডিভাইডেড বাই 2, আর বাইরে থাকবে হোল স্কোয়ার, কত হয় দেখো তো, 4 4 7 28, 28-এর স্কোয়ার, 28-এর স্কোয়ার কত, তা তো আমার মুখস্থ জানা নাই, ঠিক আছে। তোমরা ক্যালকুলেটরে চাপলেই একটা মান বের হয়ে আসবে যে 28-এর স্কোয়ার এত। আবার স্যাররা একটু চালাকি করে একটা কাজ করতে পারে, বুঝছো, আমার মাথায় মাত্র আসলো যে এই কাজটা স্যাররা চাইলে করতে পারে, তোমাদের সাথে একটু খেলাধুলা করতে পারে আর কি। কি করতে পারে লক্ষ্য করো, যদি এরকম একটা প্রশ্ন দেয় যে 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস ডট 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 মনে করো 17 স্কোয়ার, এই সময় তুমি কিভাবে করবা, তুমি যদি এখানে মান বসাও যে আমি এখানে যেহেতু বর্গ আছে, ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে আমি n ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 6 এই সূত্রের মাধ্যমে সলভ করব। হ্যাঁ মনে করতেই পারো, তাহলে তুমি এন এর জায়গায় কত বসাবা, এন এর জায়গায় মনে করতে পারো যে 17 বসবে, ঠিক আছে, এন এর জায়গায় তুমি 17 বসাবা, কিন্তু 17 বসাইলে
তোমার এখানে যে সূত্রের যে মানটা বের হবে সেটা অ্যাকচুয়ালি মানে কি জানো? সেটার অ্যাকচুয়াল মানে হইল 1² প্লাস 2² প্লাস 3² প্লাস 4² প্লাস এগুলা। তার মানে তুমি যখন এই সূত্রের মাধ্যমে করছো, এনের জায়গায় যখন তুমি 17 বসাইছো, তখন কিন্তু তুমি শুধুমাত্র 5² প্লাস এই পর্যন্ত যোগফল বের করো না, তুমি করছো কি, তুমি একেবারে 1² প্লাস ডট 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 17² এই পর্যন্ত যোগফলটা বের করছো। কিন্তু তোমার তো এটা চাই নাই, তোমার চাইছে শুধুমাত্র এই যে এই জিনিসটা, এইটার মান বের করতে বলছে। তাহলে কিভাবে করবা? তোমার আবার এই সূত্রে মনে করো তুমি 17 বসাইলা। আচ্ছা, তোমরা একটু 17 বসাও তো, 17 সবাই বসাও, ক্যালকুলেটারে মান বসাও, ঠিক আছে? 17 গুণ 18 গুণ 17 দুগুণে 34 আর 1 কত 35 ডিভাইডেড বাই 6। আমার মান আসছে 1785। কত আসছে? এনের মান তুমি কত বসাইছো? 17 বসাইছো। 17 বসাইলে আমার এটার ভ্যালু আসছে 1785। এখন এইখান থেকে তাহলে আমার কিন্তু এই যে এতটুকু, এই যে এক্সট্রা আমি আনছি, এগুলার যোগফলটা বিয়োগ করে দিতে হবে না? তাইলে কিন্তু আমার অ্যাকচুয়ালি যতটুকু চাইছে সেইটা সমষ্টি বের হয়ে যাবে। তাহলে কিভাবে করতে পারি আমরা? কোনো আইডিয়া? কেন আমরা সেম সূত্রের মাধ্যমেই এখন এনের জায়গায় 4 বসাবো, এনের জায়গায় 4 বসালেই কিন্তু আমার এই প্রথম এই 4টা পদের সমষ্টি বের হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে এনের জায়গায় 4 বসাবো, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n, মানে 4 দুগুণে 8 যোগ 1 9 ডিভাইডেড বাই 6। কত হয়? 5 নং 45, 45-এর সাথে 4 গুণ করলে কত? 180, 180-কে 6 দিয়ে ভাগ করলে কত? 30। আমার আসলো কত? 30। তাহলে 1785 থেকে এখন এই 30টা বিয়োগ করে দাও, শেষ। তাহলে অ্যান্সার আসে 1755। এই বুঝছো? বলো তো, এই টাইপের এমসিকিউ যদি পরীক্ষায় আসে তোমরা কি সলভ করতে পারবা নাকি পারবা না? আমি তোমার এদিকে বর্গের যে সমষ্টি সেটা দেখাইছি, পরীক্ষায় কিন্তু এভাবেও আসতে পারে যে 9 যোগ, আচ্ছা 9 না, আমি একটা কাজ করি, চালাকি করি, অন্য একটা অঙ্ক দেই। তুমি এটা বাসায় করবা, এটা এইচডব্লিউ, যে 8 প্লাস 27 প্লাস 64 প্লাস ডট 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 কত দেব বুঝতেছি না, দাও 15,625, 625। আচ্ছা আচ্ছা, এদিকে এগুলো মুছো, বুঝছো? দাঁড়াও, এটা বেশি সহজ হয়ে যায় যদি এরকম ভাবে আমি তোমাদেরকে দেই, তার থেকে একটু কঠিন করি। এখানে লেখো 3,375 যোগ, মাঝখানে আছে ডট 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 ডট, ঠিক আছে, এখানে আছে প্লাস। এই যে এতটুকুর সমষ্টি বের করবা, এতটুকুর সমষ্টি আসলে কিভাবে বের করবা? তোমার অবশ্যই কোনো না কোনো একটা হিন্ট দেওয়া থাকবে, বুঝছো? নাহলে তো তুমি এটা পারবা না। তোমার আরো একটা এখানে রাশি বা পদ দেওয়া অবশ্যই থাকবে, ঠিক আছে? এগুলো, এটা যে 3,375 আমি লিখলাম, এটা আসলে 15-র কিউব। আমার মনে হয় তোমাদের পরীক্ষার হলে কখনো এইভাবে দেবে না, এইভাবে না দেওয়ার থেকে তোমাদের এইভাবে দেবে, এই যে 15 কিউব প্লাস ডট 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 প্লাস এই যে 15,625, এটার ঘনমূল কত? দাঁড়াও ক্যালকুলেটরের মাধ্যমে বের করি। 15,625 25, ঠিক আছে, 15 কিউব ডট 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 প্লাস 25 কিউব। এইটা কিভাবে করবা? কেউ কি পারবা? বলো তো। 15 কিউব প্লাস 25 কিউব, এগুলার তুমি সমষ্টি কিভাবে বের করবা? 15 কিউব যোগ 16 কিউব যোগ 17 কিউব, এত সময় বৈশা তুমি কি ক্যালকুলেটারে বসাবা নাকি অন্যভাবে করবা? আচ্ছা, ক্যালকুলেটারের মাধ্যমে আসলে করা যায়, বেশি সময় লাগবে না যদিও, কিন্তু আমরা আসলে কিভাবে করবো এগুলো আসলে? এগুলো আসলে আমরা প্রথমে এন এর মান তুমি 25 বসাবা, এন এর মান 25 বসাইয়া দেখো তো কত হয়, এন ইন্টু এন ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এটা দ্বারা বুঝাইতেছে
যে 1³ প্লাস 2³ প্লাস 3³ মানে 25³ পর্যন্ত রাশিগুলোর সমষ্টি। তারপর এখান থেকে তোমার বিয়োগ করতে হবে প্রথম 14টা যে রাশি বা পদ আছে সেগুলোর ঘনমূলের সমষ্টি। এখান থেকে বিয়োগ করতে হবে। ওই সময় আবার এনের জায়গায় কত বসাবা? এনের জায়গায় বসাবা 14, তাই তো? তাহলে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। আমি যে লেখলাম এই কথাটা কি আদৌ তোমরা কেউ কিছু বুঝছো নাকি? আচ্ছা, এর পরবর্তী টপিক হলো গিয়া অসীম ধারার আংশিক সমষ্টি। এই অসীম ধারার আংশিক সমষ্টি, বুঝছো, এই টপিকটা আমরা আগামী দিন ধরবো না, আজকে করার দরকার নেই। আশা করি আমি এতক্ষণ পর্যন্ত তোমাদের যা যা বুঝাইছি সবই তোমরা ভালোভাবে বুঝছো। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই সে পর্যন্ত ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।